চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম। মহানন্দ হালদারের ভূমিকা দিয়েছিল আমায়, এবার একটু রিভাইভটা একটু কমাও। আমি তার কল্পনা অনুসারে দাঁড়াইয়ে কাব্য সভা পরে মহানন্দ হালদারকে সম্মান করিয়া জ্ঞাপন হইয়া মহানন্দ হালদার দাঁড়িয়ে সভ্য সভাধার। শুধু সূক্ষ্ম সনাতনের তত্ত্বই এতক্ষণ করিলাম বর্ণন। এর মধ্যে গুরুবাদের কথা দিয়ে গেছি বক্তৃতা, আপনারা শুনলেন সুধীজন। এইবার যেসব প্রশ্ন করেছে দান এক এক করে দেব সমাধান। আপনারা আশীর্বাদ করবেন দান ভক্ত মহাত্মন। ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই, এই বাপ বেটাকে বাবা তোমরা বলো কি কারণ? গুরুচাঁদ চরিত কেন লিখে দিলে তাও তুমি বলবে খুলে? তোমরা কি সম্পর্ক ভুলে গেলে? বলো আমার সদন। দেখো, নাম তো তোমার প্রেমানন্দ, তুমি করতে এসেছো কাব্যদ্বন্দ্ব। মন দিয়ে আমার কথাগুলো একটু করিও শ্রবণ। ভগবানের ছেলে হলে সেই বাবা হয় না কোনো কালে। বাবার মতো কাজ না করলে মানুষ কি তারে বাবা কয়? মানে অনেকে আছে মানে টাকা দিয়েও ডাক শুনোয়, কে আমার পাগল কবি বুঝিস, ছোট পাগল আমি, আমার বাবা কয়ে ডাকবি, এরম আছে, অনেক আছে। এই চান্দা বাজারের নাম শুনেছেন? চান্দা বাজার বনগাঁতে আলেন চারদিক জাতি। আমি ধরেন ৪৫ বছর আগের কথা বলতেছি। 5 মাইল না চান্দা বাজার, ওই জায়গাটা গুমটি ঘর ছিল। তা যার দোকান তার বাবা মাঝে মাঝে বসতো। বাবার বয়স কম করে ৮০ হবে, তার কম না। তাই যদি কেউ যেয়ে বলতো দাদু 1 প্যাকেট সিগারেট দেন, ওরে খেপা খেপিয়ে যেত। তোর বাবা দাদু, তোর ঠাকুর দাদা দাদু, তোর 14 পুষ্টি দাদু, এই আমি দাদু অতি যাবো কেন? এই যদি কেউ খোকা বাবু, কত খোকা বাবু 1 প্যাকেট সিগারেট, দেখবি কি ভালো মানুষ তুই, সিগারেট তোমারে 1 প্যাকেট দেবে, আরও একটা ভাঙিয়ে আর 1 প্যাকেটের তেল একবার বিনি পয়সা দেবে, এটা খাও দিন, তুমি খাও, তুমি খুব ভালো মানুষ, খোকা বাবু কইছে। আরে কপাল রে, বুঝেছ? অনেকে মানে বললি খুব খুশি হয় না, বাবা কয়ে ডাকলি খুশি হয়, পাগল কয়ে ডাকলি খুশি হয়, অনেকে আছে। আমাকে এই এলাকার কথা করছি না, অন্য জায়গা। আর যদি থাকিয়ে থাকে তা কত যাব কেন? তাকে তো সবাই ঠিকই পাচ্ছে, আমি তা উল্লেখ করবো কেন? কি ওই মা আবার কুটকুট করে হাসতেছে। দেবানে 2-1 ফোঁটা দেবানে, একেবারে রস কমে গেছে, তা ভাবিয়ে না, একেবারে মরিয়ে যায়নি এখনো। এখন আসল কথাগুলি না কহিলে যারা বুদ্ধিজীবী সমাজ আনন্দ পায় না কোনো কালে। প্রশ্ন করেছে বাপ বেটারে কেন বাবা বলে? বাবা হওয়ার মতো কর্ম গুরুচাঁদ করেছে পালন। আগে জানো, তর্ক করো কেন? আমাদের সনাতন ধর্মে 5টি বাবার কথা উল্লেখ করেছে করিয়া লিখন। বলছে পঞ্চপিতা আর সপ্তমাতা। ভালো করে শোনেন এই কথা। কোন 5 জন বাবা হয়? যে আমাকে জন্ম দেয়, যার ঔরসে মাতৃগর্ভাবাসে আমি জন্মগ্রহণ করেছি ধরায়, সে হচ্ছে আমার জন্মদাতা পিতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এছাড়াও 4 জনকে পিতার সম্মান দিতে বলা আছে শাস্ত্রের পাতায়। ভালো করে শোনেন। জন্মদাতার পরে হচ্ছে শিক্ষাদাতা। এই শিক্ষা 2 প্রকার, একটা জাগতিক শিক্ষা, আক্ষরিক শিক্ষা, আর একটা আধ্যাত্মিক শিক্ষা। যিনি আধ্যাত্মিক শিক্ষা দান করেন আপনারা তাকে বাবা বলেন। ঠিক কি বলছি নাকি? গুরুকে বাবা বলেন কি না? বলা হয় তো। মাস্টার মশাইকেও বাবার সম্মান দিতে বলা হয়। কোথায়? সনাতনী শাস্ত্রের পাতায়।
তাহলে যিনি জন্মদাতা তিনি এক পিতা, যিনি শিক্ষাদাতা তিনি এক পিতা। গুণে রাখবেন, যিনি অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে ক্ষুধার সময় যে জনে বাঁচায়, তোমরা পিতা বলে প্রণাম করো, সেই মানুষটির পায়। এই যে লকডাউন হয়ে গেল, আপনারা আমার চাইতে তো জানেন ভালো। বলতে পারেন ভারতে একটা মানুষ, কাজ টাজ তো সব বন্ধ ছিল, একটা মানুষ কি না খাইয়ে মারা গেল? কথা কন, মরিছে? খাবারটা কেটা দিছে? আমি কব না, তোমরা বুঝে নাও গিয়ে। যে খাবার দিয়ে বাঁচালো তারে বাবা বলো, কাজকর্ম বন্ধ ছিল। হরিবল 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 বলো। তাহলে একজন হচ্ছে জন্মদাতা, একজন হচ্ছে শিক্ষাদাতা, একজন হচ্ছে অন্নদাতা, তিনজন হলো পিতা, আরো দুইজন বাকি রয়ে যায়। আর একজন আশ্রয়দাতা, নিরাশ্রয়কে যেজন আশ্রয় দেয়। আর একজন ভয়ত্রাতা। সবচাইতে বড় ভয় বলে কারে? বলতে পারেন এ আসরে? মৃত্যু ভয় সবচাইতে বলো এই চরাচরে। আপনি সুন্দরবনে করতে গেলেন ভ্রমণ, ঘুরিতে ঘুরিতে দেখা হয়ে গেছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। ওরে বাবা রে, আর আজকে মরণ আছে বাগেরহাটে, আসতেছে একেবারে 5 ব্যাটারি লাইট জ্বালাই নিয়ে আসতেছে। ও দেখলেই তো মানুষ হার্ট অ্যাটাক করে, ঠিক কি না? একবার যদি ওই বাঘ হা করে খালি গেছে, ওই সময় যদি কেউ গিয়া বাঘকে ফাঁকা আওয়াজ করিয়া গুলি করিয়া তাড়াইয়া দিয়ে আপনাকে বাঁচাইয়া দেয়, শাস্ত্রে বলেছে তাই তাকেও বাবা বলে সম্মান করা চাই। একে ভয়ত্রাতা, পিতা বলে করিও সম্মান সবাই। তাহলে কয়টা বাবা পেলেন আপনারা? 5টা পাইছেন তো? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে আমি কয়টা পিতার কথা বলেছিলাম বলেন বিজ্ঞশ্রোতা? পঞ্চপিতা। আর মা কয়জন? 7 জন। তাহলে এই 5 জনার স্ত্রী তো আমার মা হলোই, আরো 2 জন বাকি থেকে গেলই। সেই 2 মাকে বলবো, শুনবা নাকি? এক হচ্ছে জননী, আর এক হচ্ছে মা হচ্ছে জন্মভূমি। তাহলে আমাদের দেশ, যে দেশে আমরা বসবাস করি, সেটাই তো জন্মভূমি আমার, নাকি? তাহলে এই দেশটা হচ্ছে আমার। যে যারা এই দেশে জন্মেন নাই তাকে কথা করছি না রে ভাই, যারা এই দেশে করেছেন জন্মগ্রহণ, তাহলে ভারত মাতা তাদের মাতা। বসে শোনেন বিজ্ঞশ্রোতা, এখান থেকে আমেরিকায় গেলে করিতে ভ্রমণ, জানেন যত বিজ্ঞ লোকে দেখবেন আপনার পাসপোর্টে লেখা থাকে কি? সিটিজেন অফ ইন্ডিয়া। সিল মেরে ছেড়ে দেয় তখন। সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে, কথা কও। সিটিজেন অফ গুজরাট লেখা থাকে, সিটিজেন অফ ইউপি লেখা থাকে, সিটিজেন অফ উড়িষ্যা লেখা থাকে। কি লেখা থাকে? সিটিজেন অফ ইন্ডিয়া। এখান থেকে আমেরিকা, লন্ডন, জার্মান, ফ্রান্স, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, কোনো ল্যান্ডে গেলে জিজ্ঞেস করলে কোথায় আপনার বাড়ি, কোথায়, আপনি কি কবেন? সুটিয়া, পশ্চিমবাংলা। আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। তাই ভারত আমার মা। ভালো করে শোনো তুমি, জননী আর জন্মভূমি দুইজনকেই মাতৃ সম্মান করতে বলেছে শাস্ত্রের পাতায়। এই জন্যই ভারতবাসী কি বলে? বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভারত আমার মা। আর একজন মা আছে, আমার আর অত মালা দেওয়া লাগবে কি? আমি তো আপনাকে বাড়ির মানুষ। দূর না, আপনি মালা পাওয়ার যোগ্য বাবা। বাবা আরেকটা মালা আছে, কারে দেব? না 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 না, তাহলে আমিও দেব।
জয় হরি বল। এই তো ভার বানাই থুইছে, বেশি ভালো দেখানো ভালো না, আমি যা তাই দেখালি আরো ভালো হয়। হরি বল কি, জয় হরি বল। এই জন্য পাগল বিজয় সরকারের গানে আছে, সবিনয় নিবেদন ভাই রে, অভিনয় নয় ধর্মের রাস্তা। এই অভিনয় কারে বলে? আমি যা না স্টেজে তাই সাজলি। যে আসলে হরিচাঁদ ঠাকুর না, একদম হরিচাঁদ সাজাইয়া নিয়ে আসলো, যে আসলে শান্তি মানা, অভিনয় তারে কয়, তাই না? যে আসলে গোলক পাগল না, আর গোলক পাগল সাজাই নিয়ে আসলো, হরি বল গৌর হরি বল। ভাবলাম কি এই যে আর আসল গোলক পাগল আসতেছে, তা আসলে তা না, অভিনয়। হ্যাঁ, কায়দা আছে। এই জন্য পাগল বিজয় বলছে, সবিনয় নিবেদন ভাই রে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্ম নিয়ে কেউ অভিনয় করবা না, তুমি যা তাই যেন সবাই জানে। কি তুমি যদি ডাকাত হও তাহলে ডাকাত বলেই যেন জানে, তুমি যদি চোর হও বড় চোর বলেই যেন জানে। কথা কয়ে না, ওই খাগাই না কোন জায়গায় ওই দেশে একটা গ্রাম ছিল না, খালি চুরি করত, খাগাই নাকি, নৌকো টৌকো থাকতো না, আরো বলে একজন দুই চোখ কানা ছিল, সে খালি কথা আমার ডোহাটা ধরাই দিস। শুনেছি আর কি ঠাকুরদার মুখে, সত্যি নাকি? সত্যি নাকি? তাই দেখো দি, নৌকা টৌকা নিয়ে আসতো, আর ওই জায়গা বলে গ্রামে যাইয়া বলতো যে আমাকে তো একটা নৌকার মারাই গেছে, ভাই আমাকে ছেলেমেয়েরা তো অনেক কষ্ট করে রাত্রি নিয়ে আইছে, ধরা পড়লি তো তোমরা হাড়গোড় ভাঙি এই দিটিয়া, হ্যাঁ কিছু টাকা দিয়ে নিয়ে যাও। আরে কায়দার চোরা, ওরা রাত্রে জাগিয়ে কত কষ্ট করিয়ে নৌকাখানা নিস, ধরা পড়লি কি ছাড়তিয়া, মারিয়ে দূরিয়ে পুলিশই রাতে দিতিয়া, তাই না? ওকে বুদ্ধির দাম দেবা না, তুমি যা তাই যেন প্রকাশ পায়, উল্টো ডাঙার ফাটা কেষ্ট। কি আর তুমি যদি সাধু সাজিয়ে করো জগৎ নষ্ট, তাহলে তো মানুষ পাবে বাড়ি কষ্ট, ঠিক কি না? তার চাইতে সাধু সাজিয়ে না, সাধু হও। হরিবল, তোমারে দেখে যেন বুঝতেই না পারে তুমি সাধু, কিন্তু ভিতরে থাকুক প্রেমের মধু। জয় হরি বল। নাকি চুপ করে থাকেন সবে, কথাগুলো বলতে হবে। 6টা মা আমরা খুঁজে পেলাম, তাই আর একজন মা আছে বলি আমি আপনাদের কাছে, এইটা আমি কিন্তু সাক্ষী না মানিয়ে বলবো না রে ভাই, আমি সাক্ষী মানতেছি। আচ্ছা আপনারা কি জানেন, আগে ফাল্গুন মাসে যদি কোনো বাড়িতে গাভীতে বাচ্চা দিত, তাহলে ফাল্গুন মাসে গোমাতার পূজা করতো, তাকে বলতো গোফাগুনা পূজা। কারা কারা জানেন হাত তোলেন তো? গোফাগুনা পূজা জানেন কি? জোরে কোন জানেন তো? বাহ, এইটা আমি সাক্ষী মানলাম কেন? যদি এক কথায় বলে দিতাম গোমাতা, কত শালা বিজেপির এমএলএ তো এই জন্যই করছে, এই জন্যই বিজেপি 3 দিন তৈরি হয়েছে। কত হাজার বছর আগের থেকে আমরা গোমাতার পূজা করে আইছি না, গোফাগুনা পূজা দিয়ে আসছি না আমরা গোয়াল ঘরে, গোমাতার পূজা করছি না নাকি? ঠিক না বেঠিক? তাহলে আমাদের কি গোমাতার পূজা শিখাতে হবে নাকি? প্রতি বছরে আমরা গাভীর পূজা দিয়েছি গোয়াল ঘরে, ওই যে কি যেন গুলিয়ে তারপরে ওই যে কলকে দিয়ে সাপ দিত, দেই কিনা কতি পারে নাকি? চালির গুঁড়ো, ঠিক ওই বুড়ো ঠিক কইছে, চালির গুঁড়ো ঠিক কইছে ওই বুড়ো, বাইরে রে বাইরে, আলা চালির গুঁড়ো, তাই না? দেখছো আমি কি বানাই বানাই করছি? ওই রকম মানুষ আমি না। তাহলে আমরা 7 জন মা পেলাম। কি কি? ওই যে পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা হয়, আর ভারতভূমি আমার মাতা, জন্মভূমি মাতা, এটা লেখা আছে শাস্ত্রের পাতায়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর এক মাতা কারে বলে? গোমাতা এই মহিমণ্ডলে। তাহলে পঞ্চপিতা সপ্তমা, তার নামে একবার নুরুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণ, হরি হরি বলুন সর্বজন।
বাবা আবার সামনে আসলে একটু কিনে রাখো তাড়াতাড়ি। নাও নাও, কেটা কেটা কেনবা কেন? নাও, এ তোর মোট কতগুলো আছে বাগযোগ করে দিয়ে এই জায়গাতে টাকা নিয়ে চলে যাবি সেটা বসে থান শোন। জয় হরি বল। এইবার আলোচনা এতক্ষণ করলাম একটা বিশেষ বিষয়ে গবেষণা, এইবার কি আলোচনা? তাহলে গুরু চাঁদকে কেন বাবা বলা হয়? তাহলে একজন শিক্ষককে যদি বাবা বলা যায় শাস্ত্রের বিধান অনুসারে, শিক্ষক মশাই যদি পিতার সম্মান পেতে পারে, তাহলে শিক্ষকের কি কাজ? নূতন করে কি আমার বলতে হবে আজ? পুস্তকটিও শিক্ষক মহাশয়ের রচনা নয়। তাহলে লেখকেরা বই লিখে দেয়, সাবজেক্ট কোন ক্লাসে কোন সাবজেক্ট পড়াবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়, এবং এক একটা সাবজেক্ট পড়াবার তরে সেই সাবজেক্টে যারা অভিজ্ঞতা অর্জন করে তাকে সেই সাবজেক্ট দেওয়া হয়। ঠিক তো নাকি? যারা ম্যাথ নিয়ে এমএ পাস করেছে তাদের অঙ্কের মাস্টার, ঠিক তো নাকি? যারা হিস্ট্রি নিয়ে পাস করেছে ইতিহাস তারা পড়ায়, অঙ্কের মাস্টার ইতিহাস পড়াতে যায় না, যায় কি নাকি? দাঁড়িয়ে বলি সভা পাস তিন রকমের আছে এমএ পাস। একটা হচ্ছে আর্টস, কমার্স আর সায়েন্স। আর্টস নিয়ে পাস করে যারা, সায়েন্সের সাবজেক্ট সম্পর্কে জানে না তারা। তিনি ইংলিশে এমএ পাস করতে পারেন বটে, আমি বলি যদি তার নিকটে, আজকে তো কেমিস্ট্রির টিচারটা আসে নাই, আপনি একটু কথা বলবেন, কেমিস্ট্রির সাবজেক্টটা একটু পড়ে আসবেন, পারবে? কথা কও। হ্যাঁ, কায়দা আছে। আলোচনাটা কোন জায়গায় হচ্ছে খুব ভালো করে, এই যারা যারা যাবা চুপ চুপ করে উঠে যাও। তাহলে বিশেষ বিশেষ সাবজেক্টে জ্ঞান অর্জন করে স্কুলে গিয়ে অধ্যয়ন করায় বলে বাবা বলা যাবে তারে, কিন্তু সমাজের 100 ভাগের 85% মানুষের লেখাপড়ারই শিক্ষার অধিকার ছিল না এই ভারতের মাঝারে। স্কুলে যাবে, তারপরে তো মাস্টার পড়াবে, তারপরে তো বাবা কবে নাকি? মাসা নাই তার বুধবার, আগে মাসা বানিয়ে দান রাখতো, চাল রাখতো, ভিখারি আসলি কত না আজকে বুধবার দেওয়া যাবে না, কেন? মাসার দান নামান যায় না বুধবারে। ভিখারি চাইয়ে দেখে তাই ঘরের মধ্যে মাসাই নাই, মাসা নাই তার বুধবার। ঘরে মাসাই নাই আর বুধবার দেখাচ্ছে রে ভাই, তুমি দেবা না এমনি বলতে পারো না? বুঝেছ এই কথাটা কোন জায়গায় চাইছে? প্রত্যেকটা কথার একটা কারণ আছে আর কি। সেরকম চালাক ভিখারি যদি হয় আস্তে আস্তে ঘরে ঢুকে যায়, দেখি মাসা নেই, মাসা টাসা তো নাই, বাইরেও নাই ভিতরেও নাই, অমনি কইছিল মাসা নাই তার বুধবার। বুঝেছেন ব্যাপারটা কি? আমি একদম সহজ সরলভাবে আলোচনা করতেছি আপনাদের কাছাকাছি। তাহলে যাদের লেখাপড়ার শিখারই অধিকার ছিল না তাকে আবার শিক্ষকরে বাবা বলা আসে। দাঁড়িয়ে বলি আপনাদের পাশে, সে কত পার্সেন্ট? শতকরা 85% মানুষের লেখাপড়া শেখার অধিকার ছিল না। হিস্ট্রি অফ এডুকেশন, একটু বলি সবাস্থান, বাংলায় যাকে বলা হয় শিক্ষার ইতিহাস, যদি করা যায় প্রকাশ, একে 3 ভাগে করেছে বিকাশ, ভাগ করেছে। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখতে হলে পরে যেতে হতো গুরুর ঘরে। কৃষ্ণ বলরাম জন্মগ্রহণ করে একটু বড় হওয়ার পরে লেখাপড়া শিখতে গেছিল কোন মুনির ঘরে? শান্তিপুনি মুনির ঘরে। তাহলে যাদের আমরা ভগবান বলে পূজা করি, সেই কৃষ্ণ গিরিধারী
তার দাদা বলরাম বসে শোনেন ভক্ত গুণগ্রাম। তারাও গেল লেখাপড়া শিখতে গুরুর বাড়ি। তাহলে লেখাপড়ার মূল্যটা কি একটু ভাবিয়ে দেখছো কি? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। কও তো, সব কারণের কারণ বুঝলাম তো, তাহলে লেখাপড়া শিখতে গেল কেন? সে ঈশ্বর হোক আর যাই হোক, বসে শুনে জ্ঞানী লোক, লেখাপড়ার আছে প্রয়োজন। কেন? বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাহলে আমরা দেখলাম প্রাচীন যুগেতে যে গুরুগৃহে লেখাপড়া শেখার জন্য মানুষ যেত রে ভাই, ওখানে কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের অধিকার নাই। গেল প্রাচীন যুগ, এলো মধ্যযুগ। মধ্যযুগে কি হলো? কিছু টোল তৈরি হলো, টোল। সেই কৃষ্ণ গৌর হয়ে করল অবতরণ। নিজে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বিদ্যানিধির টোলে লেখাপড়া শিখতে গেলেন, তিনি লেখাপড়া শিখে গৌর গুণমণি উনি নিজে একটা টোলও খুলেছিলেন, মিথ্যা কথা নয়। ঠিক বলতেছি তো নাকি? কিন্তু বড় ব্যথা জাগে দিলে, ওইসব টোলে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত হলে তাদের কিন্তু লেখাপড়া শিখার অধিকার ছিল না সেই জায়গায়। জয় হরি বল। এইবার যখন বাবা হরিচাঁদ এলো, আগে আভ্যন্তরীণ আধ্যাত্মিক দিকের লক্ষ্য দিল। কারণ এদের পূজার অধিকার নাই, লেখাপড়ার অধিকার নাই, এদের মানব অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই। এরা শুধু চাষবাস করে জীবন ধারণ করে, গাধার মতো খেটে মরে, তাও ঠিক মতো ফসল আদি পায় না রে ভাই। তাহলে হরিচাঁদ দেখলো, চিন্তা করলো মনে মনে, বহু ময়লা আবর্জনা সৃষ্টি হয়েছে এদের মনে। তাহলে এই মনের ময়লা যদি বের করতে হয়, আগে হরিনামের মাতাম শিখাইয়া প্রেম জগতে ভাসাইয়া একবার অন্তর জগৎটা পরিশুদ্ধ করার প্রয়োজন আছে সুনিশ্চয়। এই জন্যে বললেন কি, জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? হরি নামের প্রেমের বাড়ি ভিন্ন ময়লা যাবার উপায় নাই। এই হরি নামের দ্বারায় অন্তর্শুদ্ধি হয়। যদিও দুলা মাখে গায়, কিন্তু মনটা ফুরফুরিয়ে হয়ে যায়, ঠিক কিনা? চোখের জলের সাথে সাথে ময়লা ভেসে আসে। বসে শোনেন সুধী সতে। হরিচাঁদ বললেন গুরুচাঁদের সাক্ষাতে, বাবারে কি দেখ, সবাই তো আর এই অহৈতুকী প্রেম ভক্তি বুঝবে না। অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যারা, এদের শিক্ষার দ্বারাই করতে হবে খাড়া। তাই না হলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই দণ্ডকে সোজা করে যদি দাঁড়াতে না পারে এরা, তাহলে চিরকাল এরা দলিত হয়ে থাকবে। তুমি বাবা একটা কথা কয়ে না, বাদাম বাদাম কয়ে না, এমনি গরো মানুষই জানে তুমি বাদাম বেচতেছ। উনি বাদাম বেচতেছে, আমি কয়ে দিলাম, ঠিক আছে, খালি আটিয়ে যাও। তা এই জন্যে গুরুচাঁদের উপর দিলেন ভার, যিনি হরি কর্ণধার। গুরুচাঁদ এবার কি করলেন? গ্রামে গ্রামে ছোট ছোট মিটিং করা আরম্ভ করলেন, আর বাণী দিতে আরম্ভ করলেন। যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। যদি কেউ গুরুচাঁদকে নিতে আসতো, গুরুচাঁদ আগে বলতো, এই পাঠশালা খোল, আগে ছেলে মেয়েদের লেখাপড়া শেখা। তাল পাতা কাটিয়ে আনবি, দতের মধ্যে কড়াইয়ের কালি গুলবি, কুঞ্চি দিয়ে কলম বানাবি, আর তাল পাতায় লেখাপড়া শেখাবি। কয় পাঠশালা করব কোন জায়গায়? কেন? সকালবেলা যে গরু মাঠে চলে যায়, গোয়াল ঘর ফাঁকা রয়,
ওই গোয়ালে গোয়ালে পাঠশালা আরম্ভ করে দিতে গুরুচাঁদ নির্দেশ দেয়। দেখেছেন? হায় রে আমার বান্ধব রে, কি বলবো আপনাদের ধারে সেই সময় বেশ কিছু বর্তমান তথাকথিত উচ্চ বর্ণ বলে যারে, তাদের অনেকে কিন্তু সহায়তা করে। সেই পাঠশালার শিক্ষক হয়ে পড়াবার তরে তারাও কিন্তু যায়। বাবা গুরুচাঁদের ডাক পেয়ে তারাও তখন চলে ঢেয়ে। তাহলে তার দ্বারাই কিন্তু এই প্রথম শিক্ষার আন্দোলনটা এসেছে বাংলায়। শুধু শিক্ষার আন্দোলন করে গুরুচাঁদ ছাড়ে না এবারে, শিক্ষার পরে তাহলে শিক্ষা করতে গেলে পরে কি প্রয়োজন? স্কুল প্রয়োজন। ৪,৫০০ স্কুল গুরুচাঁদের নির্দেশে তৈরি হয়, একটা দুটো না, ৪,৫০০। সেই সব স্কুল এখন অনেক কলেজ হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ এগুলো হয়ে গেছে, সব বাবা গুরুচাঁদের নির্দেশে তখন করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার পরে যাতে দলিত সম্প্রদায় চাকরি বাকরি পেতে পারে সেই আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ লাট দরবারে। এবং প্রথম সেই আন্দোলনের দ্বারাই এই দলিত সমাজের ৬ জন প্রথম চাকরি পায়। এইবার বাবা কবা কারে কও, লেখাপড়া তো শিখবে, একটা সাবজেক্ট নিয়ে পড়াবে। ৮৫% মানুষের শিক্ষার অধিকার দিয়েছিল যেবা, তাইতে আমরা গুরুচাঁদকে বলি জাতির বাবা। জয় জয় গুরুচাঁদ প্রীতে সবাই একবার হরিধ্বনি উলুধ্বনি দেব। হরি বল, হরি বল। আমার কাছে বলো দেখি, বাবা গুরুচাঁদ ছাড়া আমাদের আর বান্ধব ছিল নাকি? আজকে এত বকি, এত লিখি, যদি হরিচাঁদ গুরুচাঁদ না আসিত তাহলে এই অধিকার কি দলিত সম্প্রদায় পেত? কোনোদিনও পেত না। তাহলে গুরুচাঁদকে কেন বাবা বলি? বিভিন্নভাবে আলোচনা করে সভা তুলি। বললাম সভাস্থান আরও যে একটু বাকি আছে, একটা গান গাইয়ে বলি আপনাদের কাছে, একটু বসে থাকেন। যত জ্ঞান